স্যার, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনি যেহেতু কৃষি অর্থনীতি পড়ান, দীর্ঘদিন অধ্যাপনা করছেন, তো বর্তমানে আসলে কৃষি অর্থনীতির আকারটা কেমন রয়েছে আমাদের দেশে? কৃষি অর্থনীতির আকার বলতে আমরা এটাকে তো পরিমাপ করি জিডিপি দিয়ে। তো সেক্ষেত্রে বর্তমান বাজার মূল্য যেটা, সে বর্তমান বাজার মূল্যে এটা 5.55 লাখ ক্রোড় টাকা, কোটি টাকা। এটা 2000 লেটেস্ট যেটা আমাদের আছে 2022-23 এবং অর্থ বছরের সে পর্যন্ত এস্টিমেট আছে। তো এটার ক্ষেত্রে যে আকারটা স্যাটিসফাইড কিনা এই বিষয়টা আসলে কৃষি অর্থনীতি দিন দিন কিন্তু এটা এক্সপ্লোর হচ্ছে। যদিও আমরা চাক্ষুষ দৃষ্টিতে যখন দেখি যে জিডিপিতে কৃষির অবদান কমছে, এখন যেমন 11.2, এক সময় এটা 60% ছিল, বাট বাস্তবে কিন্তু এর পরিমাণ, টাকার ভলিউমে পরিমাণ কিন্তু বাড়ছে। তো সেক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ছে, উৎপাদন বাড়ছে, এবং এটা যেহেতু গতিশীল, এটা বলার উপায় নাই যে স্যাটিসফ্যাক্টরি না। আমরা চেষ্টা করছি এবং ভবিষ্যতে করেও যেতে হবে। বর্তমানে আপনাদের যেই কারিকুলাম, যেই সিলেবাস এবং পড়াশোনার সাথে যখন একজন স্টুডেন্ট তার শিক্ষা জীবন শেষ করে বাস্তবতা ফেস করতে যান, সেক্ষেত্রে আসলে আপনারা যা পড়ান এবং বাস্তবে যা করে, সব মিলিয়ে কি মনে হয় যে কারিকুলামকে আরও উন্নত করা প্রয়োজন আছে কিনা? দেখুন, বিশ্ববিদ্যালয়ের যে কারিকুলাম আছে এটা কিন্তু একটা ডাইনামিক গতিশীলতা থাকা প্রয়োজন সবসময়, এই জন্যই এটা বিশ্ববিদ্যালয়। এবং আমরা সবসময় যেটা চেষ্টা করি যে যুগের সাথে তাল মিলিয়ে যে চ্যালেঞ্জিং বিষয়গুলো আছে সেগুলোকে অ্যাডপ্ট করে নিয়ে কারিকুলামে নেওয়া এবং সেগুলোর সাথে আমাদের ছাত্রছাত্রীকে পরিচয় করিয়ে দেওয়া, যাতে ফিল্ডে গিয়ে এটার একটা ফিডব্যাক পাওয়া যায়। যেমন একটা উদাহরণ যদি দিই, যে ক্লাইমেট চেঞ্জ, এখন আবহাওয়া যে পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তন, এটার একটা অর্থনীতি। তো সেই অর্থনীতির সাবজেক্টও কিন্তু আমরা অলরেডি ইনক্লুড করে ফেলেছি। তারপর যেমন এখন খাদ্য নিরাপত্তা, ফুড সিকিউরিটি নিয়ে কথা। তো এটার মানে হচ্ছে যে বাস্তবতার সাথে নিরিখে আমরা সবসময় এই সিলেবাসগুলোকে একটা পরিবর্তন পর্যায়ে নিয়ে এসে আপডেটেড করি। বাট বাস্তবে যদি জিজ্ঞাসা করেন ছাত্রছাত্রীর অ্যাপ্লিকেশনের অবস্থাটা কি, সেক্ষেত্রে আসলে আরেকটা পর্যায়ে চলে যায় যে জব মার্কেট। কারণ আমাদের দেশে কৃষি বিশ্ববিদ্যালয় যতগুলো আছে, যতগুলো গ্র্যাজুয়েট আসে, সবাই কিন্তু ঠিক অন ট্র্যাকে জব করে না। তো যারা করে তাদের ক্ষেত্রে আমরা খুব ভালো রেসপন্স পাই, এবং যারা অন্য, যেমন ব্যাংকে চলে যায় অথবা অন্য কোনো ইস্যুতে চলে যায়, তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। বাট আমরা সবসময় আপডেটেড সিলেবাসের সাথে ছাত্রছাত্রীদেরকে কৃষিভিত্তিক শিল্প বলেন, কৃষিভিত্তিক উৎপাদন, ব্যবসা, সব কিছুর সাথে একটা আপডেটেড রিলেশনশিপ রেখেই চলার চেষ্টা করি, এবং সব বিশ্ববিদ্যালয় তাই করছে। আচ্ছা স্যার, আপনি যে বললেন যে সবাই আসলে রেলিভেন্ট জব সেক্টরে যেতে পারছে না, মানে আসলে সেক্টর নাই কারণেই হয়তো পারছে না, অন্য সেক্টরে যেতে হচ্ছে। যদি সেক্টর আরও বাড়ানো যেত, হয়তো এই জায়গায় সবাই থাকতেন। হ্যাঁ, সেটা একটা অবশ্যই পয়েন্ট। কারণ আমরা কৃষিবিদ যারা বের হচ্ছি, সেই কৃষিবিদরা আসলে যখন কৃষিবিদের অন ট্রাকে জব অ্যাভেলেবিলিটি থাকতো, তাহলে তো আর আমার ট্রাক চেঞ্জ করে যাওয়ার দরকার ছিল না। তাছাড়াও পার্সোনাল ইন্টারেস্ট থাকে, সেটা হয়তো একটা আমি বলবো সেকেন্ড অপশন, বাট ফার্স্ট হলো এমপ্লয়মেন্ট অপরচুনিটি অন রাইট ট্রাক। স্যার, তাহলে একটু বলবেন যে আসলে আপনি যেহেতু অর্থনীতিতে পড়ান, আমরা একটু প্রযুক্তিগত দিকটাও আপনার থেকে একটু শুনতে চাচ্ছি। যে বর্তমানে আসলে আমাদের কৃষি এবং কৃষির সম্পর্কিত যে সরঞ্জামগুলো আছে, সেগুলোতে প্রযুক্তির ছোঁয়া লেগেছে, তবে প্রান্তিক পর্যায়ের কৃষকরা আসলে কতটা উপকার পাচ্ছে এবং তারা আসলে এগুলার ইউজার ঠিকমতো জানতে পারছে কিনা আপনাদের থেকে কিংবা সংশ্লিষ্ট যারা আছে তাদের থেকে? কৃষি বলতে আমরা তো মূলত কয়েকটা মূল মোটা দাগে যদি বলি, যে একটা হলো ক্রপ সাইড, আর একটা হলো লাইভ স্টক যেটা সাইড গবাদি প্রাণী, আর একটা হলো আমার মৎস্য ফিশারি সাইড, তিনটাই কিন্তু কৃষিতে পড়ে। এখন প্রযুক্তি আসলে ফার্ম মেকানাইজেশন যেটা যন্ত্রপাতির কথা বলি, শুধু সেটাই প্রযুক্তি না, প্রযুক্তি আরও অন্যান্য অনেক কিছুই আছে। তো সেগুলো যখন আমরা যদি প্রান্তিক চাষির কথা বলি, আসলে প্রান্তিক শুধু একা বলা বোধহয় একটু কষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের দেশে আপনারা দেখেন যে কিছু ল্যান্ডলেস ফার্মার আছে, যেটা 33 লক্ষ ছিল 2019 সালের বেজ অনুযায়ী, সার্ভে অনুযায়ী। আবার কিছু আছে প্রান্তিক যেটা, আর ছোট খামারি। এই খামারিগুলোই দেখা যায় যে মাত্র 43 অ্যারাউন্ড 43% মতো জমির মালিক, বাকিগুলো কিন্তু সব বড়। এখন এই জমিগুলো ছোট ছোট কৃষক, ছোট ছোট জমি, একটা সমস্যা। আর একটা হলো যে এই যে কৃষকগুলো আছে, ছোট কৃষক, তারা অন্যের জমি চাষ করে। তো আমি যখন একটা প্রযুক্তি, ধরেন একটা নতুন কোনো ভ্যারাইটি বের হয়েছে, সেটা একজন ক্ষুদ্র কৃষককে দিতে চাই,
তো ক্ষুদ্র কৃষক কিন্তু ওই রিস্কটা নিতে চায় না, সে ভয় পায়। কারণ তার যতটুকু জমি আছে এতে যদি একবার সে লস হয় তো সে উঠতে পারবে না, আর এই ভয় একটা কিন্তু তার মধ্যে কাজ করে। দ্বিতীয়ত হলো যে জমি যদি ছোট হয় তাহলে ওই ট্রাক্টর যেটা আমি ব্যবহার করতে চাচ্ছি সে ট্রাক্টরটা সে কিন্তু সেই ছোট জমিতে এইভাবে ব্যবহার করাটা কঠিন হয়ে পড়ে, কম্বাইন্ড যদি না হয়। এখন আমার জমি কতগুলো জমির পরে একটা জায়গায়, সে জমিতে একটা ট্রাক্টর নিয়ে আসবে অন্য মানুষের জমি দিয়ে, তারা যদি সেটা অ্যাকসেপ্ট না করে তাহলে সে নিতে পারবে না। এই ইস্যুগুলো কিন্তু প্রচুর ক্ষুদ্র কৃষকের জন্য। আর একটা আছে অর্থ সংস্থানের ব্যবস্থা। কারণ আমি একটা যদি প্রযুক্তি অ্যাডপ্ট করতে চাই, ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে প্রাথমিক দিকে কিছু আর্থিক সংস্থানেরও একটা প্রয়োজন পড়ে। সেটা দেখা যায় যে আমরা যেটা কৃষি অর্থনীতির ভাষায় বলি অ্যাক্সেস টু ক্যাপিটাল, অ্যাক্সেস টু ক্রেডিট, যে দেখা যায় যে সেই অ্যাক্সেসটা কিন্তু ক্ষুদ্র কৃষকের ক্ষেত্রে সহজলভ্য না। কারণ আমরা শিক্ষিত মানুষ যখন ব্যাংক থেকে টাকা নিতে যায় তখন কিন্তু তাদের একটা অ্যাকসেপ্টেন্স থাকে, কিন্তু ক্ষুদ্র কৃষক সে যখন একটা ফর্মাল সেক্টর থেকে টাকা নিতে যায় সহজে কিন্তু সে পাওয়ার অবস্থাটা থাকে না। তো এই বিষয়গুলোর কারণে সে প্রযুক্তিগুলো সঠিকভাবে কিন্তু যেটা আমরা চাই যে তারা তাদের পর্যন্ত পৌঁছুক সেটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। আরেকটা বিষয় আছে যে বর্গা চাষি, যারা ছোট কৃষক, প্রান্তিক কৃষক, বর্গা চাষি, এখন বর্গা চাষি তো চাষ করে অন্যের জমি, এবং অন্যের জমি চাষ করার পরে সকল খরচ তার শেয়ার করতে হয় তার সাথে মালিকের। তো খরচ তার যেহেতু, সেই জায়গায় তার সবসময় যে আমি এই ভ্যারাইটিটা চাষ করব অথবা তার যে মতের একটা ব্যাপার, সেই মতটা অনেক সময় কার্যকরী করতে পারে না, কারণ ল্যান্ড ওনার আর একজন। এই ইস্যুগুলো কিন্তু আমাদের ক্ষুদ্র চাষির ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা রাখে ডিসিশন মেকিংয়ে, সিদ্ধান্তর ক্ষেত্রে, যে আমি কোন প্রযুক্তি ব্যবহার করতে পারবো কি পারবো না।